হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আপনাদের সাথে আজকে কিছু টিপস শেয়ার করব। অনেক পরিবারই লক্ষ্য করা যায় স্বামীদের ইনকাম কিন্তু অনেকটাই কম থাকে। তো আমরা নারীরা স্বামীদের ইনকামের পাশাপাশি কিছু টিপস বা কিছু বদ অভ্যাস ফেলে দিয়ে আমরা কিভাবে ঘরে বসে অনেক টাকা সঞ্চয় করব সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নানান কাজ ছিল, সকল কাজ সেরে সকালবেলা নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। আজকের ভিডিওটা শুরু করেছি এখান থেকেই। দেখতেই পাচ্ছেন এখানে কিছু আটা নিয়েছি, সাথে নিয়েছি চালের গুঁড়া। দুটো মিশ্রণে কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করে নিব। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। সামনে যেহেতু কোরবানি আসছে, কোরবানির মাংস দিয়ে এই পিঠাগুলো খেতে খুবই মজার। আমি যখনই এই পিঠাগুলো তৈরি করি সাথে কিন্তু দুইটা ডিম দিয়ে তৈরি করি। দেশি ডিম হলে তো আর কথাই নেই, সেটা খেতে কিন্তু আরও ভীষণ মজার হয়। তো এখানে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিব, বাস হয়ে যাবে। এভাবে করেই কিন্তু আমি সকালে নাস্তাটা খুব ঝটপট করে তৈরি করেই নেই, তেমন কোনো ঝামেলা হয় না। দেখা যায় বড় মেয়ে যেহেতু স্কুলে চলে যায়, সে কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে তারপর চলে যেতে পারে। আর ছোট মেয়ে এই পিঠাটা যেহেতু একটু নরম, ও কিন্তু চাইলে এই পিঠাটা খেতে পারে। বিশেষ করে মাংসের টুকরা যদি একটু শক্ত হয় ও কিন্তু খেতে চায় না। তো যখন একটু নরম থাকে বা একটু ঝোল থাকে সাথে একটু আলু থাকে, তখন কিন্তু সে অনায়াসেই খেয়ে নেয় আলহামদুলিল্লাহ। আর এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, এই 10 মিনিটের ভিতরেই কিন্তু চাইলে এই পিঠাটা তৈরি করা সম্ভব হয়। দেখা যায় রুটি বানাতে গেলে অনেক সময় নেয়, তো আমার কাছে মনে হয় এটা তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর এবং সফট। আর এরকম সফট পিঠা খেতেও কিন্তু ভালো লাগে। আমরা যারা মধ্যবিত্ত, যাদের স্বামীদের ইনকাম অনেকটাই কম থাকে, প্রত্যেকটা গৃহিণীর কিন্তু দেখা যায় অনেক টেনশন থাকে মাথায়, যে সংসারটা কিভাবে চালাবো বা এখান থেকে কিছু টাকা কিভাবে সঞ্চয় করব বা বাচ্চাদের লেখাপড়া কিভাবে এই টাকা থেকেই ম্যানেজ করব। অনেক সময় দেখা যায় সব কিছু হয়ে ওঠে না। দেখা যায় এই দিক সুন্দর মতো হলে ওই দিকে কিন্তু টানাপোড়া লেগে যায়। এই যে একটা টানাপোড়া, সেটা কিন্তু আমরা যদি কিছু টিপস মেনে চলি, এই টানাপোড়া থেকে কিন্তু আমরা বেঁচে যাব। প্রথম যে টিপস শেয়ার করব সেটা হলো, আমরা একদম ছোটোবেলা থেকেই বাচ্চাকে নিজে লেখাপড়া না করিয়ে অন্যের কাছে হ্যান্ডওভার করে দেই। দেখা যায় আমার বাচ্চা, অথচ আমরা অন্যের কাছে লেখাপড়া শিখতে দেই। এটা না করে আমরা প্রত্যেকটা গৃহিণী যদি বাচ্চাকে বাড়িতে বসিয়ে লেখাপড়া শিখাই, তাহলে কিন্তু আমাদের প্রাইভেটে বা কোচিংয়ে দিতে হয় না। প্রাইভেটে বা কোচিংয়ে আমাদের যেই টাকাটা খরচ হতো, সেই টাকাটা কিন্তু আমাদের বেঁচে যায়। বর্তমান যুগে দেখা যায় গ্রামে হোক শহরে হোক, প্রত্যেকটা মেয়েই কিন্তু ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস। তো আমরা চাইলেই কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরাই সুন্দরভাবে প্লে থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরাই কিন্তু লেখাপড়া শিখাতে পারি। এখানে কিন্তু কোনো প্রাইভেট মাস্টারের প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বৃষ্টি হচ্ছে। ইদানিং কিন্তু প্রচুর গরম ছিল, এতটাই গরম ছিল কি বলবো। সেই সাথে লোডশেডিং, একেবারেই নাজেহাল অবস্থা। তো এর ফাঁকে মাশাআল্লাহ বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা দেখে সত্যি এতটাই ভালো লেগেছে। আল্লাহ তাআলার রহমত সত্যি অনেক সুন্দর হয়। আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আসলে এতটাই ভালো লাগে, আমার কাছে মনে হয়েছিল যে আমি নিজেই বৃষ্টিতে গিয়ে ভিজি, কিছুক্ষণ সময় ধরে থাকি। বৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু গরম পড়ে। তবে ঝড় তুফান কিন্তু হয়নি। অতিরিক্ত বাতাস হলে দেখা যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় মানুষের। তো সেই দিক থেকেও কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে কিন্তু আমাদের অনেকটাই ভালো হয়। দ্বিতীয় নাম্বারে যে টিপসটির কথা শেয়ার করব সেটা হলো, আমরা যারা গৃহিণীরা ঘরে বসেই কিন্তু আমাদের যখন হাতে একটু অবসর সময় থাকে, ওই সময়টাতে আমরা চাইলে কিন্তু সেলাই কাজ করতে পারি। যারা সেলাই কাজ একদমই জানেন না, এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয়। আপনারা চাইলেই কিন্তু ইজিলি এই কাজটা শিখতে পারেন। একটা নর্মাল 3 পিস সেলাইতে গেলে দেখা যায় 3 থেকে 500 টাকা দেওয়া লাগে। এই টাকাটা আমরা দর্জিকে না দিয়ে আমরা যদি দর্জি কাজটা নিজেই শিখে ফেলি, ঘরে বসেই কিন্তু আমাদের নিজের কাপড় চোপড়গুলোও কিন্তু আমরা নিজেরাই সেলাই করতে পারি। দেখা যায় ছোট ছোট বাচ্চাদের কিন্তু অনেক কাপড় চোপড় লাগে। বাচ্চাদের কাপড় চোপড়ের মজুরিও কিন্তু অনেকটাই বেশি।
তো আমাদের কিন্তু এই টাকাগুলো বেঁচে যায়। যেহেতু বৃষ্টি হয়েছে, এখন তা আমের মৌসুম, হালকা যেহেতু বাতাস হয়েছে, গাছে কিন্তু প্রচুর আম পাকা আছে। তো এই হালকা বাতাসে কিন্তু আম পড়তে থাকে, যার কারণে কিন্তু আমি আবারও ঘর থেকে বের হলাম। এখনও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, হয়তো বা আবারও বৃষ্টি হবে। তো আমি যখন বের হলাম, বের হতে হতেই কিন্তু 2টা আম পেয়ে গেলাম। আর আম 2টা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো, কারণ আমের কালারটা ছিল খুবই সুন্দর। আর এরকম গাছ পাকা আম খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি যেহেতু গ্রামে বসবাস করি, একটু বৃষ্টি হলে কিন্তু রাস্তাঘাট প্যাক হয়ে যায়, যেহেতু কাদামাটি। তো এই কাদামাটিতেই কিন্তু একটু সচ্ছলভাবে হাঁটতে হয়, না হয় কিন্তু অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2টা আম কুড়িয়ে পেলাম। এবার দেখতে পেলাম যে আমার একটা সুপারি গাছ ভেঙে গেছে। সত্যি এটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে। সুপারি গাছটা কিন্তু অনেকটাই ভালো ছিল, মোটা তাজাও ছিল, যেহেতু চারা গাছ হিসেবেও কিন্তু গাছের গ্রোথটা ভালো ছিল। তো দেখতেই পাচ্ছেন একদম তাজা সুপারি গাছটা ভেঙে গেছে। কিভাবে ভেঙে গেছে জানি না। আসলে এরকম বৃষ্টি হলে, ঝড় তুফান হলে কিন্তু গাছগাছালি ভেঙে যায়, যার কারণে বৃষ্টি হওয়ার পর বাড়ির চতুর্পাশে একটু ঘুরে আসতে হয়। দেখা যায় এখানে ডাল ভেঙে গেছে, এখানে গাছ ভেঙে যায়, ওখানে আম পড়েছে। আবার অন্যদিকে দেখা যায় নারকেল গাছ থেকে নারকেল পড়ে আছে। তো এগুলো কিন্তু কুড়িয়ে আনতে হয়। আসলে গ্রামের কাজ কিন্তু এতটাও সহজ না, দেখতে যতটা সহজ মনে হয়। গ্রামের মানুষ কিন্তু অনেক পরিশ্রমী। আর আমি নিজের কথা বলছি, আমি যখনই একটু অবসর সময় পাই, ওই অবসর সময়টাতে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকার ট্রাই করি। 3 নম্বরে যে টিপসটির কথা শেয়ার করব সেটা হলো, আমরা হাতে যখন অবসর সময় পাই, সাথে সাথেই কিন্তু ফোনটা হাতে নিয়ে ফোন দেখা শুরু করি, অথবা টেলিভিশন দেখা শুরু করি, অথবা বিভিন্ন গেমস অথবা ফেসবুক নিয়ে পড়ে থাকি, অথবা আমরা কিন্তু ছোট ছোট রিলসগুলো দেখতে থাকি। এভাবে দেখতে দেখতে দেখা যায় আমাদের অনেকটাই সময় চলে যায়। এই যে একটা সময়ের অনীহা, সময়ের কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। যে সময়টা আমাদের এখন চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু আর কখনোই ফিরে পাবো না। তো সময় থাকতেই কিন্তু সময়ের মূল্য দেওয়া উচিত। এই সময়ের মধ্যে আমরা চাইলেই কিন্তু নানান কাজ শিখতে পারি। আমরা অন্যের কাজ দেখলে অনেক সময় ভাবি যে সে এই কাজটা কিভাবে পারে। আসলে আমরা নিজেরাই কিন্তু কখনো চেষ্টা করি না, চাইলেই কিন্তু আমরাও সেই কাজটাই করতে পারি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছ কেটে নিচ্ছি। যেহেতু পাঙ্গাস মাছ ছিল, আমি কিন্তু পুকুর থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু কেটে নিচ্ছি। 4 নম্বরে যে টিপসটির কথা বলবো সেটা হলো, আমরা কিন্তু বাজার থেকেই অনেক সময় মাছ কেটে আনি। মাছ কাটতে কিন্তু অনেক টাকাই খরচ হয়। 1 কেজি মাছ কাটতে গেলে দেখা যায় 20 থেকে 30 টাকা নেয়। তো আমরা যদি নিজেরাই মাছগুলা বাড়িতে এনে কাটি নিজের হাতে, তাহলে দেখা যায় আমাদের অনেক টাকাই বেঁচে যায় এখান থেকেও। প্রত্যেক মাসে কিন্তু কমপক্ষে এই মাছ কাটার পেছনে দেখা যায় 1000 থেকে 1200 টাকা খরচ হয়ে যায়। আমরা যদি একটু কষ্ট করে বাড়িতেই এই মাছটা কেটে নেই, তাহলে আমাদের এই টাকাটা কিন্তু বেঁচে যায়। মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা নারীকেই কিন্তু কৌশল অবলম্বন করে চলতে হয়। আমাদের যদি একটু বুদ্ধি না থাকে, যেহেতু অল্প টাকা ইনকাম, তাহলে কিন্তু আমাদের চলাটা খুবই কঠিন হয়ে যায়। আর যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের চলার পথটা খুবই সহজ হয়। কারো কাছে কখনো হাত পাতা লাগে না, কারো কাছে কখনো ছোট হওয়া লাগে না, এবং নিজের ঘরের যে স্বামী, সেই স্বামীর কাছেও কিন্তু কখনো ছোট হওয়া লাগে না। অনেক সময় আমরা স্বামীর কাছে অনীহা হয়ে যাই, কেন? আমরা বারবার স্বামীর কাছে চাইতে থাকি। এই টুকিটাকি ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা নিজেরাই হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট চাহিদাগুলোও কিন্তু আমরা পূরণ করতে পারি। ওই সময় কিন্তু স্বামীর কাছে আর হাত পাতা লাগে না। 5 নম্বরে যে টিপস সেটা হলো, যেহেতু মধ্যবিত্ত সংসার, আমাদের একটু হিসেব করে চলতে হবে। আমরা মাছ মাংস যেটাই কিনি না কেন, আমরা সবসময় চেষ্টা করব সেটাকে কিভাবে 2 দিনের জায়গায় 3 দিন খাওয়া যায়। আমরা যখন একটা মুরগি বা মাছ কিনে আনা হয়, আমরা কিন্তু চাইলেই সেই মাছটা 2 দিন খেলে একদম পরিপূর্ণভাবে খেতে পারি। আমরা সেটা না করে আমরা চেষ্টা করব 3 দিন বা 4 দিন করে নেওয়ার। তাহলে কিন্তু এখানে আমাদের 2 দিনের আর খরচটা লাগে না। আমি আমার নিজের কথাই বলি, এখানে কিন্তু মাছটাকে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটাকে ভাগ করে নিব। এই মাছটা আমি চাইলেই কিন্তু 2 দিন খেতে পারি, সেটা না করে এখানে কিন্তু আমি 4টা ভাগ করে নিচ্ছি। যেহেতু অনায়াসে আমার 4টা দিন চলে যায়,
যেহেতু স্বামীর ইনকাম কম, ওই হিসাবে আমাদের নারীদের উচিত একটু বুঝে শুনে চলার। আমি আমার সংসার জীবনে একটু একটু করে হাল ধরতে ধরতে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আমার স্বামীর ইনকাম যদিও কম, আমার কাছে মনে হয় 1 টাকা লক্ষ টাকার সমান। আর আমি ওই লক্ষ টাকার সমান মনে করেই কিন্তু আমার সংসারটা আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আমাদের মধ্যবিত্তদের ভিতরে কিছু কিছু নারীদের কিছু বাজে অভ্যাস থাকে। এই যে বাজে অভ্যাসগুলা, এই অভ্যাসগুলা যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু সংসার জীবনে আমরা অনেকটাই ভালো থাকি এবং স্বামীদের ইনকামের পাশাপাশি আমরা নারীরাও কিন্তু কিছু কিছু টাকা সঞ্চয় করতে পারি। এই কিছু কিছু টাকাই কিন্তু একটা সময় অনেক টাকার সমান হয়। হয়তোবা আমাদের কাছে এখন মনে হয় খুবই ক্ষুদ্র, একটা সময় যখন বড় একটা অ্যামাউন্টে পরিণত হবে, তখন আমাদের স্বপ্নই কিন্তু আমরা পূরণ করতে পারবো। বড় বড় স্বপ্ন অনেক সময় চাইলেই কিন্তু আমরা পূরণ করতে পারি না, আমরা কিন্তু এভাবেও পূরণ করতে পারি।